দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে শেয়ার বাজারের বর্তমান অবস্থা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহের দিকে যদি নজর দেই তাহলে বেশ ভালো একটা পরিবর্তন কিন্তু আমরা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি। ঊর্ধ্বমুখী প্রবণতাটা আছে, সূচকের পরিমাণটা বেড়েছে, লেনদেনটা মোটামুটি স্বাভাবিক বলা যায়। আমরা কি সেই পুরনো দিনে ফেরত যাচ্ছি কিনা, যে সুদিন দেখতে পাচ্ছি আস্তে আস্তে শেয়ার বাজার? আমি পুরনো দিনে ফেরত যাচ্ছি এই কথাটার সাথে আমি একদম পুরোপুরি দ্বিমত। আমরা সুদিন দেখতে পাচ্ছি, সুদিন, কারণ আমরা তো আসলে সবাই সুদিনের প্রত্যাশাই আছি। তো সেই হিসাবে আপনি দেখেন যে দীর্ঘদিন হয়েছে আমাদের একটা মার্কেট ডিবাকল হয়েছে, একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়েছিল বিভিন্ন কারণে। এটা কিন্তু দীর্ঘ সময় চলে গেছে। তো এইটা তো আর আজীবন চলতে পারে না একই ধারাবাহিকতায়। আমরা সেটা ভুলে যেতে চাই এবং এখানে যেই সকল বিষয়গুলো ছিল ইন বিটুইন, সেগুলো কিন্তু অনেক কিছুরই সমাপ্তি ঘটে গেছে। যেমন ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট একটা বড় হেডেক ছিল, এটা কিন্তু জুলাই মাসে সেটেলড হয়ে গেছে উইদাউট এনি অ্যাডিশনাল সেল প্রেশার। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, মাননীয় অর্থমন্ত্রীর ইন্টারভেনশন এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সহযোগিতা সবকিছু মিলে কিন্তু আমরা একটা চমৎকার সেটেলমেন্টে চলে গেছি, যার কারণে বাজারের যে হতাশা ছিল বা বাজারের যে মধ্যে একটা ভীতি কাজ করতো সেটা চলে গেছে। চলে যাওয়ার পর থেকে আপনি দেখেন তারপর থেকে কিন্তু বাজার এক নাগারে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাচ্ছে, ভলিউমও দৈনন্দিন বাড়ছে। তো এই ভলিউম বৃদ্ধি পাওয়াটাই কিন্তু বাজারের জন্য ইতিবাচক একটা নিউজ, যে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন বাড়তেছে। আর বিনিয়োগকারীদের পার্টিসিপেশন যখন বাড়বে, বিনিয়োগকারীদের যখন আগ্রহ বাড়বে, তখনই কিন্তু বাজার গতিশীল হবে, বাজারে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। তো এই বিষয়টা কিন্তু আমরা গত 1-1.5 মাস যাবৎ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করছি। আপনি দেখেন ধারাবাহিকভাবে গত 15 দিন বোধহয় দেখেন যে প্রতিদিনই কিছু না কিছু ইন্ডেক্স যোগ হয়েছে মাইনাসে। আজকে বোধহয় হয়তো একটু স্লো যাচ্ছে, সকালে একটু আপ ছিল কিন্তু এরপরে আমরা একটু স্লো। তো এটা একটু কারেকশন, কারণ আপনি ধরেন 240 দিন বা 245 দিন ট্রেডিং ডে প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাবে না। হয়তো 15 দিন বাড়বে, 5 দিন কমবে, আবার 10 দিন বাড়বে, হয়তো 5 দিন কমবে, এইভাবে কিন্তু বা একদিন হয়তো 2 দিন বাড়বে, একদিন কমবে, এইভাবে কিন্তু আসে না। তো এই বিনিয়োগকারীদের জন্য ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু ওই বিষয়টা খুব বেশি সেন্সিটিভ হওয়া উচিত না। কারণ কি, বিনিয়োগকারী তো রেগুলার ট্রেড করবে না। যারা রেগুলার ট্রেড করে, ট্রেডের সাথে সম্পৃক্ত, তাদের জন্য কিন্তু এই মুভমেন্টটা হলো সেন্সিটিভ ইস্যু। তারা বুঝতে চেষ্টা করে বাজারের গতি কোথায়। কিন্তু একজন বিনিয়োগকারী দেখবে যেই জায়গাতে সে হয়তো 2টা, 4টা বা 5টা শেয়ারে বিনিয়োগ করে, সে দেখবে যেই জায়গায় বিনিয়োগ করে সেই কোম্পানির পারফরমেন্স কেমন। এই বিনিয়োগকারীদের অবস্থানের উপরেই কিন্তু ট্রেডারদের মুভমেন্টটা নির্ভর করে। বিনিয়োগকারীরা যখন দেখা যাবে যে বিনিয়োগ করে একটা সংশ্লিষ্ট কোম্পানির উপরে সে একটা আস্থার ভিত্তিতে দীর্ঘ সময় ধরে রাখতে চাচ্ছে, অ্যাকচুয়াল পুঁজিবাজারের কনসেপ্টটা কি, যে আপনি এখানে বিনিয়োগ করবেন, সেখান থেকে লভ্যাংশ পাবেন, এটা হলো প্রাথমিক কনসেপ্ট। সেকেন্ডারি পার্ট হলো যে আপনি ক্যাপিটাল গেইন পাইতে পারেন, সেটা হলো বাড়তি। এখন যদি আপনি ওইটাকে প্রাথমিক ইয়েতে নিয়ে আসেন, তখনই কিন্তু আপনার বিনিয়োগের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কখনোই একজন বিনিয়োগকারীর ক্যাপিটাল গেইনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত না, বিনিয়োগকারী কিন্তু ডিভিডেন্ডটাকে উচিত দেওয়া উচিত। তাহলে হবে কি, আপনার ভালো মানের শেয়ার, যাদেরকে আমরা বলি ফান্ডামেন্টাল শেয়ার, সেখানে বিনিয়োগের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। কারণ আপনি একটা এফডিআর করলে মিনিমাম 3 মাস 6 মাস তো অপেক্ষা করতে হয়, তারপরে আপনি 5% বা 6% রিটার্ন পাচ্ছেন। তো আপনি একটা শেয়ার কিনে যদি 3 দিনে 5% 10% গেইন করতে চান, তো এটা তো বাস্তবসম্মত না। তাহলে কি হবে, আপনি গেইন করলেন, আরেকজন লস করবে। কারণ বাজারে কিন্তু সরাসরি টাকা এখানে তৈরি হচ্ছে না। আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন পুঁজিবাজার, সেই টাকাটা কিন্তু প্রোডাক্টিভ খাতে যাচ্ছে। প্রোডাক্টিভ খাত থেকে যে সে বিজনেস করে প্রফিট হচ্ছে, তারপর ওই অর্গানাইজেশন যখন ডিভিডেন্ড দিচ্ছে, তখন কিন্তু এই ডিভিডেন্ডটা বাজারে আসছে বা আপনার পকেটে আসছে। তো এই জন্য বিনিয়োগের জায়গাটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া দরকার। কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এমনকি কোনো কান মুখে শোনা কথাতেও আপনারা মানা করেছেন যে বিনিয়োগ না করতে। আমরা বিষয়গুলো কি একসাথে হয়ে কি জিনিসটা একসাথে না, এটা একদম স্পষ্টভাবে কিন্তু আমরা বলে আসছি যে কান কথা শুনে অনুমান নির্ভর কোনো বিনিয়োগ আপনারা করবেন না।
স্পেকুলেশনের উপরে কোনো বিনিয়োগ করবেন না। কারণ স্পেকুলেশনে হয় কি, একটা স্পেকুলেশন হয়তো আপনার কাজে লাগবে, 5টা হয়তো আপনি ফেল করবেন। তো দেখা গেছে যে যা একটাতে কাজ করছেন 5টাতে কিন্তু তার চেয়ে অনেক বেশি, কারণ ওটা আপনার কিন্তু নেশায় পরিণত হয়ে যায় যে স্পেকুলেশনে গেইন বেশি হয়। স্পেকুলেশন থেকে বিনিয়োগকারীদেরকে আমরা দূরে থাকতে সবসময় অনুরোধ করি এবং তাদেরকে তথ্যপত্র জেনে বিনিয়োগ করতে বলি। কারণ এখন তথ্যপত্রের কিন্তু এখন কোনো অভাব নেই, তথ্যপত্র কিন্তু খুবই অ্যাভেলেবেল। এখন ব্রোকার হাউস, আপনি যে এখানে ডিপি আছে, আপনার যে ডিপির সাথে লেনদেন করে ব্রোকার হাউস হোক, মার্চেন্ট ব্যাংক, তার কাছে তথ্য পাবেন, স্টক এক্সচেঞ্জে তথ্য পাবেন। আপনি বাংলাদেশে অনেক অনলাইন পোর্টাল আছে যেগুলোতে আপনি গেলে তথ্য পাবেন, এসএসসিতে পাবেন। এছাড়া এখন যেটা হচ্ছে, নিয়মিত কিন্তু প্রশিক্ষণ হচ্ছে, ডিসিতে হচ্ছে, এসএসসিতে হচ্ছে, এবং এই প্রশিক্ষণগুলো কিন্তু ফ্রি হচ্ছে বোঝার জন্য। এবং বিভিন্ন ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, তারাও কিন্তু বিনিয়োগকারীদের জন্য ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। এবং আপনি জানেন যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা এসএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা বাস্তবায়নে আমরা যতদূর জানি নভেম্বর মাস নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী, নভেম্বর মাসে কোনো একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবে। তো ওইটার কোনো একটা সাব কমিটির সাথে আমি জড়িত আছি বলে আমি এটা জানি। যে তো এটা কিন্তু একটা বিশাল উদ্যোগ, সমাজের সর্বস্তরের লোককে বিভিন্ন ফেজ বাই ফেজ প্রশিক্ষিত করার জন্য, ফাইন্যান্সিয়াল নলেজ দেওয়ার জন্য কিন্তু এই উদ্যোগ। তো ফাইন্যান্সিয়াল নলেজ না থাকলে, মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে। তো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এখানে একটা সর্বাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক গুরুত্ব দেওয়া আছে। তো এই বিষয়গুলো কিন্তু করা হচ্ছে যে আপনি বুঝে শুনে বিনিয়োগ করার জন্য। আমরা সবসময় বলি, আপনি বুঝে শুনে জেনে বিনিয়োগ করুন, বিনিয়োগকারী হন। ট্রেডার হওয়ার দরকার নেই। ট্রেডার হইতে গেলে, স্পেকুলেশনে নির্ভর করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ট্রেডার তারা হবে যারা ওই শখ নিতে পারে, যাদের ওইটা ডেপথ নলেজ আছে, তারা ওইগুলো করতে পারে। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্য কিন্তু এই ট্রেডিং অ্যাটিটিউড কখনোই ভালো হয় না। সাপ্তাহিক আমরা যদি বিশ্লেষণের দিকে যাই, ইতিবাচক ধারা থেকে বের হয়ে এসছে, আজকের দিনটাও ইতিবাচকে শুরু হলো, নেতিবাচক ধারা কিছুটা দেখা যাচ্ছে। আমরা যদি বলি যে এই সপ্তাহের বিবরণটুকু এই সপ্তাহে এসে যদি আমরা দেখতে পাই, তাহলে কি আমরা আশা করতে পারি সামনে ভালো একটা দিকের দিকে আমরা নজর দিতে পারবো সূচক এবং লেনদেনের গতি দিয়ে? আপনার আজকে আপনি যেটা বলছেন যে নেতিবাচক, নেতিবাচক আমি বলবো না, আমি বলবো যে একটু সংশোধনী মোডে আছে। কারণ যে আজকে থেকে 7 দিন আগে বা 10 দিন আগে, 15 দিন আগে শেয়ার কিনেছে, তার কিন্তু একটা ভালো লাভ হয়েছে। তো সে এই লাভের অংশটা এনকেশ করতে চাইতেই পারে। তো সে এই যখন এনকেশ করতে যাবে, তখন একটু সেল প্রেশার হইতে পারে। কিন্তু এর উদ্দেশ্যই না যে আপনার আজকে একটু বাজার যদি নিম্নমুখী থাকে বা কালকে থাকে, এটার জন্য আপনি বাজারকে নেতিবাচক ভাবার কোনো কারণ নেই। বাজারের কিন্তু চরিত্রটাই এটা। আপনাকে শুরুতে আমি বলেছি যে আপনি হয়তো 5 দিন আপ দেখবেন, 2 দিন ডাউন দেখবেন, এইটা বাজারের চরিত্র, এটাই স্বাভাবিক। তো বিনিয়োগকারীদের কিন্তু শ্রেণীবিন্যাস আছে। কেউ রেগুলার ট্রেডের সাথে জড়িত, কেউ হয়তো 3 মাসের জন্য বিনিয়োগ করে, কেউ 6 মাসের জন্য বিনিয়োগ করে, কেউ 1 বছরের জন্য বিনিয়োগ করে। তো এখন বিনিয়োগকারীর পরিকল্পনার উপরে কিন্তু তার লাভ লসের বিষয়টা নির্ভর করছে। আর বাজারের প্রতি আপনি যেটা একটু বলতেছিলেন যে মানুষের আগ্রহ, আস্থা বৃদ্ধি পেয়েছে, আমি বলবো আসলে আস্থা সবসময় ছিল। আস্থা ছিল বলেই কিন্তু এটা 3.5 লক্ষ কোটি টাকার মার্কেট হয়েছিল। বিনিয়োগকারীদের পার্টিসিপেশনের কারণেই কিন্তু 3.5 লক্ষ টাকা। তো মানুষের আগ্রহ মাঝখানে কিছুটা কমেছিল। একটা ডিবাকল যদি হয়, সেখানে মানুষ কিছুটা কনফিউশন হইতে পারে, বিনিয়োগকারীদের কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হইতে পারে। সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে কিন্তু আমার মনে হয় বিনিয়োগকারীরা এখন বের হয়ে গেছে, দ্বিধাদ্বন্দ্ব নেই। এখন এই জায়গাটাতে প্রতি আবারও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেহেতু আইনগত সীমাবদ্ধতার মধ্যে থেকে তাদেরকে বিনিয়োগ করতে হয়, তারা আগের মতো হয়তো অ্যাগ্রেসিভ করে না, বাট প্রত্যেকটা প্রতিষ্ঠানের পার্টিসিপেশন আছে। এবং আপনি যদি ডিএসসি ট্রেডিং ভলিউমের দিকে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা এই টপ 20-র মধ্যে কিন্তু সব কর্পোরেট হাউসগুলো আছে। প্রতিষ্ঠিত বিনিয়োগকারীদের তাহলে কি ফিরে আসার যে প্রবণতার কথা বলা হয়ে থাকে, সেটা কি আমরা দেখতে পাচ্ছি বাজারে? তাহলে আস্তে আস্তে আসবে। শুনেন, রিটেল বিনিয়োগকারীরা কিন্তু আস্তে আস্তেই আসে, হঠাৎ করে কিন্তু আপনার হাজার হাজার বিনিয়োগকারী চলে আসবে না। যখন আস্তে আস্তে তাদের মধ্যে আগ্রহটা তৈরি হবে, তারা যখন দেখে যে বাজার একটা ইতিবাচক দ্বারা যাচ্ছে, তখন আস্তে আস্তে ফেজ বাই ফেজ তারা আসবে এবং আসতেছে। আপনি যদি বাজারের দিকে লক্ষ্য করেন, ভলিউম এবং ইন্ডিভিজুয়াল লেভেলের মুভমেন্ট দেখবেন যে গত 6 মাসের তুলনায় এখন কিন্তু অনেক বেশি আছে, অনেক বেশি ভাইব্রেন্ট। তো এইটাই স্বাভাবিক।
যেমন সাইদুর রহমান, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। শেয়ার বাজার পরিস্থিতি এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান। আমরা বাজারের বিশ্লেষণটা প্রথম দিকে করেছিলাম, এখন যে জিনিসটি জানতে যাবো সেটা হচ্ছে আপনার বেশ বড় অঙ্কের কিন্তু একটা ঋণের কথা কিন্তু চাওয়া হয়েছে, প্রায় 6,000 কোটি টাকার। এটা কি ঋণ প্রবাহ এবং অবস্থানের যে প্রেক্ষিতটা আছে সেটার প্রেক্ষিতে চাওয়া, এবং তার যৌক্তিকতাটা জানতে চাই। যৌক্তিকতাটা হলো, আপনি জানেন যে 2010 সাল পর্যন্ত আমাদের বাজারে ফান্ড ফ্লোর যেই আইনগত যে কাঠামো ছিল, 2013 সালের পরে কিন্তু এই কাঠামোটা পরিবর্তন হয়ে গেছে। এই কাঠামোটা পরিবর্তন হওয়ার ফলে আমরা সবাই জানি যে ব্যাংকে আমাদের এখন যথেষ্ট পরিমাণ টাকা আছে এবং ইন্টারেস্ট রেট অনেক কম, কিন্তু ইচ্ছে করলেও পুঁজিবাজারে বিনিয়োগ করা যাচ্ছে না, কারণ আইনে যে বাধ্যবাধকতা আছে, এই বাধ্যবাধকতা এখন এই যে 3.5 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ ছিল, যে বাজার ছিল, সেই বাজার কমে 2.5 লক্ষ কোটি টাকায় চলে আসলো মার্কেট ক্যাপ, বিকজ অফ মানি সাপ্লাইটা এখানে কমে গেছে। তো এই মানি সাপ্লাইটা কমার কারণে শেয়ারের প্রাইস কমছে। প্রাইস কমার কারণে কিন্তু নেগেটিভ ইকুইটি তৈরি হয়েছে, আপনারা জানেন বাজারে একটা বড় রকম নেগেটিভ ইকুইটি। এই নেগেটিভ ইকুইটি বা নন পারফর্মিং যে ইনভেস্টমেন্টটা আছে বা লোন আছে, এটা থেকে কিন্তু আমাদেরকে বের হইতে হবে। এই ইনফেক্টেড থেকে কিন্তু আমরা বাজারকে গতিশীল খুব বেশি দূর নিয়ে যেতে পারবো না। তো বাজারকে গতিশীল করার জন্য আমরা ভাবলাম যে তাহলে কি করণীয় আছে, এখানে অর্থের যোগান বাড়াইতে হতো। এখন অর্থের যোগান তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেহেতু একটা আইনি কাঠামোর মধ্যে আছে, তারা কিন্তু কাঠামোর বাইরে যেতে পারবে না। সেই জন্য আমরা আসলে এই প্রস্তাবটা দিয়েছি যে এখানে এমন একটা ফান্ড তৈরি হোক যেটা ওই দিকের আইনি কাঠামো ঠিক থাকবে প্রতিষ্ঠানের, আবার এদিকে বাজারের যে অর্থের প্রয়োজন সেইটাও যেন মিট করা যায়। সেই জন্য আমরা বলেছি যে এখানে লো কস্টে বা লো ইন্টারেস্ট রেটে একটা ফান্ড দেওয়া হোক প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বলতে আমরা বলছি যে যেগুলা ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে, তাদেরকে তাদের প্যারেন্ট কোম্পানির কর্পোরেট গ্যারান্টির এগেইনস্টে যদি দেওয়া হয়, তাহলে ফান্ডটা সিকিউর থাকে, এই ফান্ড মিস হবে না। আমরা কিন্তু কোনো ভর্তুকি বা সাহায্য চাই নাই। আমরা বলছি যে আমরা যখনই কোনো ওই ব্যাংক থেকে লোন নিতে যাই, তখন এটা কিন্তু ওই আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়, এক্সপোজারের মধ্যে পড়ে যায়, যার কারণে আমরা চাইলেও লোন বড় করতে পারছি না। তো এখন আমরা যারা কর্পোরেট ব্রোকার বা কর্পোরেট মার্চেন্ট ব্যাংক আছি, আমাদের কিন্তু ফান্ডিং কোনো সোর্স নাই বড় করা ছাড়া, বড় অ্যান্ড পার্সোনাল ইকুইটি। তো শুধুমাত্র ক্যাপিটাল দিয়ে তো আসলে বিজনেস করা যায় না, সেখানে ফান্ডের সাপোর্ট দরকার। তো আমরা যেহেতু ডিপোজিট নেওয়ার সুযোগ নাই, আর লোন নিতে গেলে ওই আইনি কাঠামোর বাধ্যবাধকতার বাইরে যাওয়া যাচ্ছে না, তো এই সীমিত লোন দিয়ে কিন্তু চলে যাচ্ছে না, যার জন্য আমরা ভাবছি যে এখানে একটা যদি ফান্ডের ব্যবস্থা করা হয়, তাহলে বাজারটা আরো বেশি গতিশীল হবে। বাজারের জন্য এখন কিন্তু ফান্ডের ডিমান্ড তৈরি হয়েছে, এটা এখন যদি ওইভাবে দেওয়া যায় ভালো। না হইলেও আমরা আরো কিছু অল্টারনেটিভ বলছি যে একটা বন্ড ইস্যু করা যেতে পারে চিফ রেটে, ওই ব্যাংক, ইন্স্যুরেন্স, কারণ ব্যাংকের কাছে টাকা আছে কিন্তু তারা আইনি কাঠামোর কারণে কিন্তু সে আমাকে দিতে পারছে না, তাহলে তারা বন্ডটা সাবস্ক্রাইব করুক, আমরা সেই ফান্ডটা বাজারে কম রেটে দিই। অথবা ওই ব্যাংকগুলোকে আইনি কাঠামোর বাইরে তাদেরকে একটা স্পেশাল স্কুপ দেওয়া হোক ইনভেস্ট করার জন্য, প্রতিটা ব্যাংকে 200 কোটি টাকা করে, প্রতিটা লিজিং কোম্পানিকে 100 কোটি টাকা করে, তাদেরকে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেওয়া হোক। তাহলে কিন্তু আমরা চাচ্ছি কি, বাজারে টাকার যোগানটাকে বাড়ানো। বাজারে যদি টাকার যোগানটা বাড়ানো যায়, তাহলে কিন্তু লেনদেন বৃদ্ধি পাবে। লেনদেন বৃদ্ধি পেলে বিনিয়োগকারীদের পার্টিসিপেশনটা বেড়ে যাবে। পার্টিসিপেশন যখন বেড়ে যাবে, বাজার গতিশীল হবে, অটোমেটিকলি কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকবে। একটা সময় কিন্তু ছিল যে বাজারে টাকা কতটুকু আসবে সেটা নিয়ে বেশ প্রশ্ন করা হতো, যে একসাথে কেন দেয়া হচ্ছে না, ভেঙে ভেঙে কেন দেয়া হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাটা খুব একটা কম ছিল। এই বিষয়গুলো আসলে কি আমরা আসলে সূচকের বিষয়টা নিয়ে আলোচনাই করতে চাই। সূচকের আমরা আসলে বিনিয়োগকারীদের স্বার্থ, স্বপ্ন, এটা নিয়ে চিন্তা করতে চাই। বিনিয়োগকারী একজন কি চায়, সে আজকে যদি একটা শেয়ার 10 টাকা দিয়ে কিনে, সেটা সে 6 মাস পরে বা 1 বছর পরে এখান থেকে যেন একটা রিজনেবল ডিভিডেন্ড পায়, এই ইন বিটুইন টাইমের জন্য এটার একটা গ্রোথ হয়, প্রাইসটা যেন অ্যাপ্রিসিয়েট হয়, এটাই কিন্তু বিনিয়োগকারীর প্রত্যাশা। তো এখন এই প্রাইসটা অ্যাপ্রিসিয়েট কখন হবে? বাজারে যদি অর্থের যোগান থাকে, বাজারে যদি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ে। তো বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়াইতে হলে, অর্থের যোগান দিতে হলে এখানে কিছু একটা নীতিগত সাপোর্ট, সমর্থন বা পলিসি সাপোর্ট লাগবে। সেই জায়গা থেকেই আমরা
বলেছি। আরেকটা বিষয় আপনারা জানেন অনেকদিন যাবতে যে নেগেটিভ ইকুইটির যে বার্ডেনটা আছে সেটা থেকেও আমাদের মুক্তি দরকার। তো সেইটা থেকে আমরা বলছি যে সেই জিনিসগুলোকে তো ওয়াশ আউট করতে হলে প্যারেন্ট কোম্পানিরা সবাই শত শত কোটি টাকা ট্যাক্স দেয়, তাদের ট্যাক্সের সাথে এটা নেট করে দেন, তাহলে এই বার্ডেনটা চলে গেল। বার্ডেনটা চলে গেলে আমরা যখন লাভ করব, এখন প্রাথমিকভাবে মনে হইতে পারে যে গভর্নমেন্টের বোধহয় ট্যাক্স কিছু কমে যাবে, আসলে হয়তো এক বছর মনে হইতে পারে কমে যাবে, কিন্তু পরবর্তী বছরগুলোতে তো যে আবার যখন সবাই লাভ করবে তখন তো ট্যাক্স দিবে। আমরা তো সবাই হাই রেটে কর্পোরেট ট্যাক্স দিচ্ছি, আমরা যে হাই রেটে কর্পোরেট ট্যাক্স দিচ্ছি সেটা তো গভর্নমেন্টের কোষাগারে যাচ্ছে। তো এখন আমরা এই সিকনেসটা থেকে বের হয়ে যাওয়াটা খুব জরুরি না? সিকনেস থেকে বের হয়ে যেতে চাচ্ছি আমরা, সিকনেস থেকে বের হওয়ার জন্যই আমরা আসলে এই প্রস্তাবগুলা সরকারের দৃষ্টিতে আনছি। আমরা এজ এ অ্যাসোসিয়েশন আমাদের কাজই কিন্তু হলো যে এই বাজার উন্নয়নের জন্য যেইটা আমরা মনে করি যে এটা বাজার উন্নয়ন হবে, বা আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের যেটা বুঝি সেটা আমরা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার চেষ্টা করি। যেমন পুঁজিবাজারের জন্য অর্থ মন্ত্রণালয় হলো সর্বোচ্চ অভিভাবকের পর্যায়ে, তো সেই হিসেবে আমরা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কারণ পুঁজিবাজারের জন্য সর্বোচ্চ অভিভাবক অর্থমন্ত্রী মহোদয়। তো ওনার দৃষ্টিতে আনছি যে বাজারে বর্তমান, কারণ উনি তো রুট লেভেলের সবকিছু দেখা সম্ভব না। এখন আমরা যখন ওনার দৃষ্টিতে নিয়ে আসব তখন উনি কিন্তু ওনার সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলাপ আলোচনা করার একটা সুযোগ তৈরি হচ্ছে, এবং ওনাদের ফিডব্যাক নিয়ে আইনি কাঠামো বিবেচনা করে সেখানে যা করণীয় সেটা হয়তো ওনারা চেষ্টা করবেন। তা আমরা বিষয়গুলো নিয়ে যখন নাকি ওনার সাথে আলোচনা করেছি, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের শুনেছে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এইভাবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করবেন, করে আইনি কাঠামো যাচাই করে দেখবেন যে কীভাবে বাজারকে সহায়তা করা যায়। কারণ পুঁজিবাজারকে সহায়তা করার জন্য আপনারা জানেন যে যখন নাকি বাজার খুবই ক্রান্তিলগ্ন ছিল তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এটা নিয়ে ইন্টারফেয়ার করেছেন, এবং উনি কিন্তু খুবই আন্তরিক। উনি কিন্তু গত বছরে একটা অনুষ্ঠানের সম্ভবত পার্লামেন্টেই একটা বক্তৃতায় উনি বলেছিলেন যে উনি একটা শক্তিশালী পুঁজিবাজার চান, উনি একটা ট্রান্সপারেন্ট পুঁজিবাজার চান। তো শক্তিশালী ট্রান্সপারেন্ট পুঁজিবাজার করতে হলে কিন্তু সেটা এখানে অর্থের যোগানের কিন্তু কোনো বিকল্প নেই, অর্থের যোগান লাগবে, আবার সেইখানে আইনি সুপারভিশন বা তত্ত্বাবধান এটা লাগবে। তো সেই সুপারভিশনের ক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যে কমিশন আছে, অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত বিচক্ষণতার সাথে অনেক পদক্ষেপ কিন্তু তারা নিয়েছেন, আইনি পরিবর্তনের ডিমিউচুয়ালাইজেশন থেকে আরম্ভ করে অনেক রকম পদক্ষেপ নিয়েছেন। তো সেইটার ফলেই কিন্তু বাজার আজকে একটা গতিশীল এবং একটা স্টেবল সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা কি অনুষ্ঠান শেষ পর্যায়ে যেমন সাইদুর রহমান, গতিশীলতাকে আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো কিনা? আমরা অবশ্যই গতিশীলতাকে দেখতে পাবো, এবং সেই গতিশীলতার জন্যই কিন্তু এখন একটাই কম্পোনেন্ট, অর্থের যোগান যত বাড়বে গতিশীলতা তত বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ যে আশাবাদটুকু আপনি ব্যক্ত করেছেন, আমরা আশা করছি সামনের দিনগুলোতে সে সুদিন দেখতে পারবে আমাদের এই শেয়ার বাজার বা পুঁজি বাজার। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, হ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।